প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের একটি গল্প, বোম যাত্রীর ডায়েরি। গল্পটির লেখক সত্যজিৎ রায়। সহায়ক গ্রন্থের সবকটি গল্পেরই লেখক তিনি। আমাদের আজকের আলোচ্য বিষয় বোম যাত্রীর ডায়েরি। প্রথমে আমরা আলোচনা করব গল্পটির নাম। বোম বানানটা খেয়াল করো, বয় জফলা ওকার ম। এই বোম কথার অর্থ হলো আকাশ, যার সমার্থক শব্দ নভ, অম্বর ইত্যাদি। এবং ডায়েরি শব্দটি হচ্ছে একটি ইংরেজি শব্দ, যার বাংলা করলে দাঁড়ায় দিনলিপি, অর্থাৎ দিন অনুযায়ী এখানে বিভিন্ন অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করা হয়। কোনো একজন ব্যক্তি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই এখানে লিপিবদ্ধ করে থাকেন। বোমযাত্রীর ডায়েরি গল্পটি প্রথম প্রকাশিত হয় 1961 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকাতে। গল্পটি কল্পবিজ্ঞানের গল্প। কল্পনা এবং বিজ্ঞান এই দুটোর মিশেলে গল্পটি লেখা হয়েছে। এখানে বাস্তবে যেটা নেই, আমরা যেটা আশেপাশে খুঁজলেও পাবো না, এমন কিছু কল্পনার সাহায্যে বিজ্ঞানের জগৎকে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা গল্পটি কি ধরনের বললে বলবো কল্পবিজ্ঞানের গল্প, এবং কি পদ্ধতিতে লেখা বললে বলবো ডায়েরি বা দিনলিপি পদ্ধতিতে গল্পটি লেখা। এবার আমরা আসি লেখকের পরিচিতিতে। লেখক সত্যজিৎ রায়। এই নামটি বোধহয় কম বেশি আমরা সকলেই চিনি বা জানি। তোমরা টুনটুনির গল্প পড়েছো তো? লেখক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি সত্যজিৎ রায়ের দাদু। আর আবোল তাবোল হযবরল, সেই হাসির ছড়াগুলো পড়ে তোমরা হেসেছো তো, যার রচয়িতা সুকুমার রায়। সুকুমার রায় হলেন এই সত্যজিৎ রায়ের বাবা। 1921 খ্রিস্টাব্দের 2রা মে কলকাতার গড়পাড় অঞ্চলের একটি বাড়িতে জন্ম হয় সত্যজিতের, যার ডাক নাম ছিল মানিক। এই সঙ্গে একটি কথা তোমাদের মনে করিয়ে দিই, আগামী 2021 সালে এই অসামান্য প্রতিভাধর মানুষটির 100 বছর পূর্ণ হবে। তার জন্ম শতবর্ষ পালন শুরু হয়ে গেছে, যেটি গিয়ে শেষ হবে 2021 খ্রিস্টাব্দে। যাই হোক, সত্যজিৎ রায় খুব অল্প বয়সে তার বাবাকে হারান। মা সুপ্রভা দেবীর কাছে তার বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ের প্রতি ছিল তার আগ্রহ। ছবি আঁকা, লেখা এবং পাশাপাশি বড় হয়ে তিনি হয়ে ওঠেন এক খ্যাতনামা সিনেমা পরিচালক। জগৎ জোড়া তার খ্যাতি। শুধু নিজের দেশ নয়, বিদেশ থেকেও এসেছে বহু পুরস্কার, বহু সম্মান। তার লেখা এই কল্পবিজ্ঞানের গল্প প্রফেসর শঙ্কুর চরিত্র নিয়ে ছাড়াও আমরা পড়েছি গোয়েন্দা গল্প ফেলুদার কাহিনী, যা আমাদের কাছে সমানভাবে জনপ্রিয়। আমরা এই জগৎ বিখ্যাত মানুষটিকে হারাই 1992 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল। এরপর আমরা চলে আসি চরিত্র পরিচিতি। অর্থাৎ আমরা এর আগেই আলোচনা করেছি, এটি একটি ডায়েরি বা দিনলিপির আকারে লেখা, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়। এই ব্যক্তিগত অভিজ্ঞতা যে মানুষটির লিপিবদ্ধ করা হয়েছে তার নাম হলো প্রফেসর শঙ্কু। পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু, যার ডাকনাম তিলু। তিনি ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক। 20 বছর অধ্যাপনা করেছিলেন। তার বাবা ছিলেন পেশায় এক আয়ুর্বেদিক চিকিৎসক, তার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু। তার মূল বাড়ি ছিল গিরিডিতে, উশ্রী নদীর ধারে। সেখানেই ছিল তার গবেষণাগার। আর এই গবেষণাগারেই তৈরি হতো নিত্যদিন অদ্ভুত অদ্ভুত বৈজ্ঞানিক আবিষ্কার। মানব কল্যাণে তৈরি হতো বিভিন্ন গবেষণার কাজ, যা এই গল্পের মধ্যে দিয়ে আমরা কিছু কিছু জানতে পারব। এরপর আমরা চলে আসি মূল গল্প শুরুর আগে 2-4টি গুরুত্বপূর্ণ আলোচনায়।
পয়লা জানুয়ারি থেকে 25শে জানুয়ারি এই সময়কালের মধ্যে 10টি দিনকে নিয়ে সেই সব দিনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মূল গল্পটি। গল্প শুরুর আগেও একটা ছোট্ট গল্প আছে। এই ডায়েরিটি খুঁজে পাওয়ার গল্প, যেখানে গল্পটি শুরু হচ্ছে এক কাগজের অফিসের ভদ্রলোক, যিনি সেই অফিসে বসে থাকাকালীন তার পূর্ব পরিচিত এক ভদ্রলোক আসেন তারক চাটুর্যে নামে, যিনি সুন্দরবনে উল্কাপাত হওয়ার পর সেই উল্কাপাতের গহ্বর থেকে খুঁজে পান একটি লাল ডায়েরি, যেটি তিনি এই আপিসের ভদ্রলোককে বিক্রি করতে আসেন। তিনি উল্টে পাল্টে দেখে তাকে কিছু টাকা দিয়ে সেই ডায়েরিটি কিনে নেন। পরে ভালো করে ডায়েরিটি উল্টে পাল্টে দেখে বোঝেন এটি একটি সোনার খনি। সেখানে যে অভিজ্ঞতার বর্ণনা রয়েছে, যে কাহিনীর বর্ণনা রয়েছে, তা যেন অন্য কিছু সঙ্গে মিলেমিশে যায় না। তিনি সেখানেই আরেকটি জিনিস আবিষ্কার করেন, এই ডায়েরির একটা অদ্ভুত মাহাত্ম্য। ডায়েরিটির পাতাগুলি রবারের মতো, টানলে ছেঁড়ে না, পোড়ালে পোড়ে না। আরও একটি অদ্ভুত বিষয়, এই ডায়েরির লেখার কালি সেটি বদলে বদলে যায়। প্রথমে সবুজ ছিল, হয়ে গেল লাল, তারপর হয়ে গেল নীল। এইভাবেই অদ্ভুত এক অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তিনি তুলে দেন সেই ডায়েরির পাতাগুলো আমাদের জন্য। শুরু হয় প্রফেসর শঙ্কুর ডায়েরির অভিজ্ঞতা। পয়লা জানুয়ারির দিন তিনি একটি ঘটনার বিবরণ দিয়ে শুরু করেন তার ডায়েরিটি। তার চাকর প্রহ্লাদ এবং তার পোষা বেড়াল নিউটনকে নিয়ে তিনি থাকতেন সেই গিরিডির বাড়িতে। সেখানে আয়নার ওপর রাখা একটি ক্যালেন্ডার সরিয়ে নেওয়ার ফলে তার নিজের ছবি তিনি নিজেই দেখে চমকে ওঠেন এবং প্রহ্লাদের এই অন্যায় কাজের জন্য তিনি তার দিকে তাক করেন তার নিজের তৈরি স্নাফ গান বা নস্যাস্ত্র, এবং তার হিসেব অনুযায়ী প্রহ্লাদ এই নস্যাস্ত্রের ধাক্কায় 33 ঘন্টা ধরে হাঁচবে। এখানে আমরা ছোট প্রশ্নের জন্য তৈরি করতে পারি শঙ্কুর আবিষ্কারের একটি কথা, যেটি নস্যাস্ত্র বা স্নাফ গান হিসাবে আমরা চিনলাম। এরপরে রয়েছে 2রা জানুয়ারির কথা। সেখানেও প্রহ্লাদকে দায়ী করেছেন তিনি মহাকাশ যাত্রার রকেটের পরীক্ষা বিষয়ে। প্রহ্লাদ ঘড়ির কাঁটার দম দিয়েছে ভুল করে। সেখানে রকেটের সময় নির্ধারণ ঠিক করতে না পেরে রকেট মুখ থুবড়ে পড়ে অবিনাশবাবুর মূল ক্ষেতের ওপরে। অবিনাশবাবু হলেন প্রফেসর শঙ্কুর একজন প্রতিবেশী। এরপর আমরা পাই 5ই জানুয়ারির তারিখের অভিজ্ঞতার কথা, যেখানে তিনি প্রহ্লাদকে মনে করেন যে তার সঙ্গে মহাকাশ যাত্রায় নিয়ে যাবেন, কারণ প্রহ্লাদের মতো বোকাশোকা একজন সহজ সরল মানুষ তার সঙ্গী হলে মন্দ হয় না। এবং সেখানে তিনি আলোচনাও করেন যে তার রকেটে 20 মণ ওজনের মালপত্র ধরবে, এবং সেখানে প্রহ্লাদ 2 মণ, তিনি 1 মণ, বিধুশেখর 5.5 মণ, মোটামুটি ভাবে হিসাবগুলো আমি দিলাম, তোমরা বই পড়ে আরো নিখুঁতভাবে জানবে। এবং এখানে যে বিধুশেখরের কথা বলা হয়, সেই বিধুশেখর হলো প্রফেসর শঙ্কুর নিজের হাতে তৈরি যন্ত্রমানব বা রোবট। এরপর আমরা চলে আসি 6ই জানুয়ারির কথা, যেখানে মহাকাশ যাত্রার প্রস্তুতি আরো জোর কদমে এগোয়। তিনি পোশাক আশাক নিয়ে বসেন এবং সেখানেই অবিনাশবাবুর এক অদ্ভুত এবং ব্যঙ্গোক্তিতে তিনি তাকে আবার একটি স্যাকারিন জাতীয় বড়ি খাইয়ে দেন, যেটি মহাভারতের জৃম্ভনাস্ত্র অস্ত্রের আইডিয়া থেকে নিয়ে তৈরি। সেটি খেলে নাকি খুব হাই ওঠে, ঘুমও পায়, আর সেই ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে মানুষের সেটা নাকি ভয়ঙ্কর। এরপর আমরা পাই 8ই জানুয়ারির একটি অভিজ্ঞতার কথা, যেখানে তিনি তার প্রিয় বেড়াল নিউটনকে খাওয়ানোর জন্য ফিশ পিল নামক তার আরেকটি আবিষ্কারের কথা বলেন, যে ফিশ পিলটি খাওয়ালে নাকি 7 দিন আর কিছু খেতেই লাগে না। এরপর আমরা পাই 10ই জানুয়ারির অভিজ্ঞতার কথা, যেখানে তিনি রকেট শুরুর সময়কার কিছু কথা বলেন। এখানে একটি বড় প্রশ্ন আমরা তৈরি করতে পারি, কি কি জিনিস দিয়ে তিনি রকেট তৈরি করেছিলেন
এবং বিধুশেখর অর্থাৎ যন্ত্রমানব যে তার নিজের হাতে তৈরি হলেও তার কিছু কিছু আচার আচরণ তার বেশ সন্দেহজনক বা অবাক করা লাগে, সেই অভিজ্ঞতার কথা। এরপর আমরা পাই 11ই জানুয়ারির অভিজ্ঞতার কথা, যেখানে তিনি বেশ কিছুদিন আগের একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। একটি লাইন আছে, তোমরা বই থেকে দেখবে, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। কোন দিনটির কথা বলা হয়েছে? যে দিনে তিনি তার বাগানে শুয়ে শুয়ে উল্কাপাত দেখতে দেখতে একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, সেই দিনটির কথা। এক উল্কা তার দিকে এগিয়ে আসে এবং তার বাগানের গোলঞ্চ গাছের পিছনে দাঁড়িয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে এক বড়সড় জোনাকির মতো। তিনি প্রথমে ভেবেছিলেন এটি পুরো স্বপ্ন, কিন্তু পরে তিনি অনুভব করেন না তা নয়। দুটি কারণে তার এটা মনে হয়। একটা হচ্ছে তার মহাকাশ যাত্রার আকর্ষণ, আর দুই হচ্ছে গোলঞ্চ গাছে ফোটা এক অদ্ভুত ধরনের কালো পাপড়িওয়ালা ফুলের কথায়। যেখানে তিনি দেখেন সেই ফুলটি কালো রঙের পাপড়ি এবং সেটি রাতে জ্বলে, আবার হাতের মতন সেটি হাওয়ায় দুললে মনে হয় যেন কেউ হাতছানি দিয়ে ডাকছে। এরপর আমরা পাই 12ই জানুয়ারির কথায়, যেখানে একেবারে রকেট নিয়ে মহাকাশ যাত্রার প্রস্তুতি একেবারে শেষ। তিনি নিউটনকে হেলমেট পরাচ্ছেন মহাকাশ যাত্রার প্রস্তুতিতে, এবং তার তৈরি পোশাক ও হেলমেট, এখানেও তার আবিষ্কারের এই দুটি বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হই। এরপরে চলে আসে সরাসরি 21শে জানুয়ারির কথা, বেশ কটা দিন মাঝখানে বাদ। কারণ জানো, তখন তিনি যাত্রা করেছেন রকেটে চেপে সোজা মহাকাশের দিকে। একেবারে শুরুতে একটা লাইন রয়েছে, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। প্রশ্ন আসতে পারে বা আমরা তৈরি করতে পারি প্রশ্ন, আমরা মানে কারা? 7 দিন হলো পৃথিবী ছেড়েছি, যাচ্ছি কোথায়? পৃথিবী কেমন করে ছাড়লাম? ইত্যাদি প্রশ্ন। এবার আমরা পড়ে নিই সেই জায়গাটা। এখানে আর একটা অভিজ্ঞতার কথা আমরা পাই, বটিকা ইন্ডিকা। বলতো কি এটা? এটাও কিন্তু শঙ্কুর একটা আবিষ্কার, যে বড়িটা খেলে নাকি সারা দিনে খিদেও পাবে না, জল তেষ্টাও পাবে না। তিনি সেই বড়ি নিয়েছিলেন সঙ্গে করে 1 মণ, তার এবং প্রহ্লাদের জন্য। এবং এইখানেই তিনি বর্ণনা করেন মহাকাশের যাত্রার অভিজ্ঞতা। চারিদিকে কুচকুচে কালো আকাশ, এবং সেই আকাশে সলমা জরির মতো অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছে। প্রহ্লাদ রামায়ণ পড়ছে, বিধুশেখর চুপচাপ বসে আছে। এরপর আমরা পাবো বইটিতে 25শে জানুয়ারির অভিজ্ঞতার কথা। সেখানেও দিনটা শুরু হয় খুব সাদামাটা ভাবে। বিধুশেখর এবং প্রহ্লাদকে নিয়ে কিছু ঠাট্টা তামাশা। বিধুশেখর গান গাইছে, ধনধান্যে পুষ্পে ভরা। বলতো গানটা কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। এরপর জানলা দিয়ে তারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহ। বাতাবি লেবুর মতন মঙ্গল গ্রহ দিকে ক্রমশ তারা এগিয়ে যাচ্ছেন, এবং সেখানে কি কি নিয়ে নামতে হবে তার প্রস্তুতি পর্ব করে ফেলেছেন প্রফেসর শঙ্কু। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স ইত্যাদি ইত্যাদি। এবং তিনি মনে মনে চিন্তা করছেন সেখানকার প্রাণীরা কেমন, হিংস্র, প্রথম মানুষকে দেখলে কেমন করবে তারা, এইসব। প্রহ্লাদ বেশ চুপচাপ, কারণ সে তো কিছু বুঝছেই না কি ঘটতে চলেছে। এখানে বিধুশেখরের এক অদ্ভুত আচরণের কথাও প্রফেসর শঙ্কু বলেছেন। হঠাৎ করে বিধুশেখর মঙ্গল গ্রহের দিকে যেতে যেতে উল্টো দিকে হ্যান্ডেল টেনে দেয়। তারা গড়াগড়ি খান রকেটের মেঝে। তার এই অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা তখন প্রফেসর শঙ্কু পাননি। তিনি তাড়াতাড়ি যন্ত্রমানব বিধুশেখরকে অকেজো করে দেন তার কাঁধের বোতাম টিপে। আবার রকেট ছুটে চলে মঙ্গলের দিকে। আর ঘন্টা 5 মাত্র আছে ল্যান্ড করতে, অর্থাৎ পৌঁছতে মঙ্গল গ্রহে। দূর থেকে কিছু কিছু জিনিস দৃষ্টিগোচর হয়। লাল ফিতের মতন কি যেন সরু, নীলচে নীলচে ছোপ, কি যে এগুলো বোঝা যায় না। এরপরে আমরা দেখি তিনি বলছেন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। এই লাইনটা তুলেও আমরা প্রশ্ন তৈরি করতে পারি। মঙ্গল গ্রহে নেমে পড়ার পর তাদের অভিজ্ঞতার বর্ণনা। মঙ্গল গ্রহে নেমে তিনি একটা হলুদ রঙের পাথরের উপর বসে আছেন, যেটা নাকি বেশ নরম। অদ্ভুত না?
আবার সেখানে একটা লাল ফিতের মতন দেখতে একটা জিনিস দেখেছিলেন, সেটা একটা নদী, ভাবতে পারো, জলের রং লাল, আবার সেটা স্বচ্ছ পেয়ারার জেলির মতন। আকাশের রং সবুজ, আর গাছপালাগুলো নীলচে রঙের, কিছুই মিলছে না আমাদের পৃথিবীর সঙ্গে, সব কিছুই অদ্ভুত। প্রফেসর শঙ্কুও তাই বলেছেন, তাই সব কিরকম উল্টো উল্টো মনে হচ্ছে। প্রাণী দেখেননি, আবহাওয়া অদ্ভুত, গরম লাগছে, আবার হঠাৎ হঠাৎ একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা মতন, তাতে মনে হচ্ছে হাড় যেন কেঁপে যাচ্ছে। সেই লাল জল কিছুটা নিউটনকে খেতে দেখে তিনিও খেয়ে দেখলেন একেবারে অমৃত। এরপর তারা ঘুরতে বেরোলেন আশেপাশে। সেখানে গেলে তিনজন। বিধুশেখর নামেনি, কিন্তু সে একটা বিপদের আশঙ্কা করেছে এবং সেটা সে তার প্রফেসর শঙ্কুকে জানিয়েছে। তিনি, প্রহ্লাদ আর নিউটন তারা ঘুরছেন আশেপাশে, তারা পাথর কুড়োচ্ছেন এবং সবুজ রঙের সেই আকাশে লালচে আভা দেখে প্রফেসর শঙ্কু বুঝতে পারছেন আস্তে আস্তে ভোর হয়ে আসছে এবং সেই নতুন দিন যেটা শুরু হতে চলেছিল সেটা এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে এলো। আমরা এরপরেই প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা থেকে ভাগ করে নিতে পারি সেই ঘটনার বা সেই দিনের কথা। সেখানে তিনি একটি লাইন বলেছেন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। অর্থাৎ মঙ্গল অমঙ্গল কেন, হাড়ে হাড়ে তিনি কি টের পেলেন, এটাও আমরা প্রশ্ন হিসাবে তৈরি করে নিতে পারি। টিলার ধারে ঘুরছেন, হঠাৎ একটা আষ্টে গন্ধ পেলেন আর একটা অদ্ভুত শব্দ, তিনতিরি তিনতিরি। তিনি কি এটা ভাবতে ভাবতেই হঠাৎ দেখলেন প্রহ্লাদ মুখে চোখে ভয়ের চিহ্ন, দ্রুত বেগে ছুটে আসছে, হাতে নিউটনকে ধরা, এবং তার পেছনে এক অদ্ভুত আকৃতির জন্তু। এই জন্তুর বর্ণনাও কিন্তু আমরা প্রশ্নের উত্তর হিসেবে তৈরি করে নেব। জন্তুটা না মানুষ না মাছ, লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা, বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে একটা সবুজ রঙের চোখ, আর সর্বাঙ্গে মাছের আঁশ, ভোরের আলো পড়ে চিকচিক করছে। জন্তুটা ছুটতে পারছে না, হোঁচট খেয়ে খেয়ে পড়ছে। প্রহ্লাদ ছুটে এসে ভয়ের চোটে সোজা রকেটে ঢুকে গেল। এইরকম পরিস্থিতিতে কি করবেন ভেবে তিনি তার অস্ত্র ব্যবহার করবেন বলে ভাবলেন। অস্ত্রটা কি যেন, নাম নেই, তাও কিন্তু গোপনে বলে দিই, অ্যানাইহিলিন পিস্তল। পরে যখন শঙ্কুদের অন্য গল্প পড়বে দেখবে তাতে উল্লেখ আছে। জন্তুটা ছুটে আসছে তাদের রকেটের দিকে। হঠাৎ ঘটলো একটা অদ্ভুত ঘটনা। বিধুশেখর লাফিয়ে পড়লো রকেট থেকে, ছুটে গেল জন্তুটার দিকে, জোরসে মারলো এক থাবড়া। তার সেই বিশাল লোহার হাতের চড় খেয়ে জন্তুটা পড়লো ছিটকে, আর চোখ তুলে তাকিয়ে প্রফেসর শঙ্কু দেখলেন ওই রকম চেহারার শয়ে শয়ে জন্তু তাদের রকেট লক্ষ্য করে এগিয়ে আসছে। এ কি কাণ্ড! কি করবেন তিনি? অস্ত্র প্রয়োগ করার কথা ভুলে গেলেন। বিধুশেখরকে কোনো মতে টেনে তুলতে চেষ্টা করলেন রকেটের ভেতর, কিন্তু বিধুশেখর নাছোড়বান্দা, সে গিয়ে যেন লড়াই করবে ওই মঙ্গোলীয় সৈন্যদের সঙ্গে। কি করবেন বুঝতে না পেরে তিনি আবার কাঁধের বোতাম টিপে তাঁর তৈরি যন্ত্রমানবকে করে দিলেন অকেজো, এবং দ্রুত হাঁটতে তার কোমরের অংশ থেকে 2 আধখানা করে ফেললেন যন্ত্রমানবকে। কোনো মতে টেনে তুললেন সেই 5 মণি ওজনের যন্ত্রটাকে। আর তখন ভৌতিক তিনতিরি চিৎকারে আর আষ্টে গন্ধে তার মাথা ঘুরছে, কান ভোঁ ভোঁ করছে। প্রহ্লাদকে ডাকলেন সাহায্যের জন্য, কিন্তু সে এত ভয় পেয়েছে তার কোনো সাড়া পেলেন না। কোনো রকমে বিধুশেখরকে টেনে হিঁচড়ে তোলার পরেই তার পায়ে লাগলো একটা অদ্ভুত স্পর্শ, একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঝাপটা। তারপর আর কিছুই মনে ছিল না। এই লাইনটা তুলেও আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তারপর আর কিছুই মনে ছিল না, কি বিষয়ের কথা বলা হয়েছে, কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এইভাবে জ্ঞান ফেরার পর আরো অদ্ভুত ঘটনা। রকেটটা উড়ে চলেছে, কে ওড়াচ্ছে জানেন না। বিধুশেখর এখনো অকেজো হয়ে পড়ে আছে, তিনি তো অজ্ঞান ছিলেন, আর প্রহ্লাদের কথা বাদই দেওয়া যায়। কিন্তু রকেট কিভাবে যেন উড়ছে মহাশূন্যের পথে।
এখানেও তিনি একটি লাইন লিখেছেন, আজ থেকে আমি অজ্ঞান অসহায়। তিনি তো খ্যাতনামা বিজ্ঞানী, অজস্র আবিষ্কার করেছেন, অজস্র পুরস্কারও পেয়েছেন, কিন্তু তিনিও এই পরিস্থিতিতে অজ্ঞান অসহায়। আমরা প্রশ্ন করতে পারি, কেন অজ্ঞান, কেন অসহায়? অর্থাৎ এই পরিস্থিতি তো তিনি আগে কোনোদিন দেখেননি, তাই তিনি অজ্ঞান অসহায়। কি করতে হবে বা কি করা উচিত তিনি যেন সেই জ্ঞান হারিয়ে ফেলেছেন। এইভাবে উঠতে উঠতে তিনি শুনলেন প্রহ্লাদের কাছ থেকে আগের অভিজ্ঞতা। নিউটন গিয়ে কামড়ে দিয়েছিল ওই অদ্ভুত চেহারার জন্তুর হাঁটুতে। সে দৌড়ে পালায়, তারপর ডেকে আনে তার সঙ্গী সাথীদের, এবং তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। নিউটনকে নিয়ে প্রহ্লাদের দ্রুত ছুটে আসা, রকেটে ওঠা, বিদুশেখরকে টেনে তোলা ইত্যাদি। এর মধ্যে তিনি বিদুশেখরকে আবার সচল করেছেন কাঁধের বোতাম টিপে। সে অদ্ভুত স্পষ্ট উচ্চারণে বলল থ্যাংক ইউ। এটাও একটা অদ্ভুত ঘটনা। এর আগে কিন্তু বিদুশেখর কথা বললেও স্পষ্ট উচ্চারণ করতে পারত না। এইখানে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন, আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। ডায়েরিতে তো তারিখ উল্লেখ করে, সময় দিন উল্লেখ করে লিখতেন তিনি, কিন্তু এখানে দেখো 25শে জানুয়ারি সেই যে অভিজ্ঞতার কথা শুরু হয়েছে, তারপর কিন্তু আমরা আর কোনো তারিখ পাইনি, কোনো সময় পাইনি। যেন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, অর্থাৎ কি করা উচিত আর কি উচিত নয় তার বাস্তব জ্ঞান যেন হারিয়ে গেছে। তিনি ছুটে চলেছেন, কেবলমাত্র বিদুশেখর বেজায় ফুর্তিতে রয়েছে। আর আকাশে হঠাৎ তারই কথায় তিনি জানলা খুলে দেখলেন যে অসংখ্য চোখ ঝলসানো সোনার বুদবুদ ফোয়ারার মতন ফুটছে। এখানে সেটাকেই, সেই পরিস্থিতিটাকেই বর্ণনা করে তিনি বলেছেন, এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতশবাজির খেলা। এই লাইন তুলে আমরা প্রশ্ন করতে পারি, আতশবাজির খেলা কথাটি উল্লেখ করা হয়েছে কেন, এবং সৌরজগতের কোন ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গেই তিনি আরেকটি অভিজ্ঞতার কথাও বর্ণনা করেছেন, যা তাদের সকলের ঘুম চুটিয়ে দিয়েছে। আকাশ ভর্তি বিশাল বিশাল গর্ত এবং তার থেকে বেরিয়ে আসা আগুনের হলকা এবং নিয়ন্ত্রণহীন রকেটের তার মধ্যে দিয়ে ছুটে চলা। তিনি তো রকেটকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। রকেট দ্রুত গতিতে ছুটে যাচ্ছে সেই গোলাকার গহ্বরের দিকে যেখান থেকে আগুন বেরোচ্ছে, আর ঠিক শেষ মুহূর্তে পাশ কাটিয়ে নতুন রাস্তা তৈরি করে আবার বেরিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। তিনি ভয় মরছেন, কিন্তু বিদুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে বসে বসে শুধু একটাই কথা বলছে, টা ফা। নতুন শব্দ, এর আগেও তিনি কয়েকবার শুনেছেন তার মুখে। তিনি ভাবছেন হয়তো তোফা, তোফা অর্থাৎ বাহবা দিচ্ছেন, প্রশংসা সূচক এই কথাটা তার উচ্চারণে টাফা হয়ে গেছে। এরপরে বিদুশেখরের কথা অনুযায়ী আবার তিনি তাকান জানলার বাইরে মহাকাশের দিকে। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য, এই লাইনটা তুলেও প্রশ্ন আমরা তৈরি করতে পারি, কোন অপূর্ব দৃশ্যের কথা এখানে বলা হচ্ছে। সেখানে একটি গ্রহের কথা বলা হয়েছে, যাকে অনেকটা চাঁদের মতো দেখতে, সাদা একটা নির্মল নিষ্কলঙ্ক গ্রহ, আর যার সারা গায়ে অসংখ্য জোনাকির মতন আলো জ্বলছে। যে জোনাকির আলোটা তিনি তার সেই বাগানে উল্কাপাত দেখতে গিয়ে দেখেছিলেন, সেই জোনাকির সঙ্গে যেন এখানে তিনি মিলিয়ে নিতে পারছেন। যাকে দেখে আকর্ষণ অনুভব করেছিলেন মহাকাশে আসার, সে যেন সেই অভিজ্ঞতা এখানে চাক্ষুষ দর্শন। এখানে আরেকটি লাইন তিনি বলছেন, শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। এখানে এই প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ, কোন অভিযানের কথা বলা হচ্ছে এবং তাকে ব্যর্থ হবে না কথাটা উল্লেখ করা হলো কেন। এর ফলে টাফা উপগ্রহের কথা বলা হচ্ছে, যেটা তারা দেখেছেন। সেই গ্রহটা, গ্রহ কি উপগ্রহ আমরা তো জানি না, সেই টাফার কথা বলতে গিয়ে বিদুশেখর বলেছে সেখানে নাকি খুব পণ্ডিত ব্যক্তিরা থাকে, বুদ্ধিমান ব্যক্তিরা থাকে, যারা নাকি সৌরজগতের প্রথম সভ্য লোক। কিন্তু সব মিথ্যে কথা, বানিয়ে বানিয়ে বলা। অর্থাৎ বিদুশেখর যন্ত্রমানব হয়েও ঠাট্টা তামাশা করছে, এটাও কিন্তু কম অদ্ভুত কথা নয়। কাল টাফায় পৌঁছেছি, অর্থাৎ গ্রহ গিয়ে পৌঁছেছেন তিনি, এবং সেখানে পৌঁছে বিদুশেখর যে মিথ্যে কথা বলছিল সেটা প্রমাণ হয়ে গেছে। সেখানকার যারা মানুষ
যদিও বলছেন মানুষ, কিন্তু মানুষের মতো নয়, অতিকায় পিঁপড়ে জাতীয় কিছু একটা। তাদের চেহারা অদ্ভুত, বিরাট মাথা আর চোখ, আর সেই অনুপাতে হাত পাগুলো সরু সরু। তারা বাড়িতে থাকে না, গাছে থাকে না, গুহায় থাকে না, মাটির ভেতরে গর্ত করে থাকে। এবং তারা বুদ্ধিতেও খুব পিছিয়ে পড়া, তাদের বুদ্ধি নেই বললেই চলে। তিনি তাদের মুখ্যু বলে উল্লেখ করছেন। এইখানে তিনি নিজেই বলছেন ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে বিশেষ কিছু আর লেখার নেই। আর এই নতুন পরিবেশে প্রহ্লাদ, নিউটন এবং তিনি বেশ মানিয়ে নিয়েছেন, যদিও তারা তাকে থাকার জন্য একটা বাড়ি দিয়েছে। আর এই অধিবাসীরা, এই গ্রহের অধিবাসীরা বাংলা ভাষা কিন্তু জানে। তারা সরাসরি বাংলায় প্রফেসর শঙ্কুর সঙ্গে কথা বলছে। তিনি যদিও তাদের বিজ্ঞান টিজ্ঞান নিয়ে আলোচনা করার কথা বলছেন, তারা কিন্তু সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না, তারা দিব্যি রয়েছে। তাই তিনি ভাবছেন এই সহজ সাদামাটা জীবনটাই কিছুদিন উপভোগ করা যায়। এইখানেই প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতার বর্ণনা শেষ। এরপরে আমরা ফিরে যাচ্ছি সেই গল্পের শুরুর অফিসে বসে, কাগজের অফিসে বসে কাজ করা ভদ্রলোকের কথায়। তিনি তো লেখাটা পড়ে বুঝলেন যথেষ্ট অভিজ্ঞতা, এগুলো আর সকলের সঙ্গে শেয়ার করে নিতে হয়। এবং তারপর এই ডায়েরিটা পাঠিয়ে দেবেন জাদুঘরে। প্রেসে পাঠালেন লেখাটা। তারপর বাড়ি ফিরে সেই ডায়েরিটা বার করতে গিয়ে দেখলেন এক অদ্ভুত ঘটনা। সেই ডায়েরিটা যেখানে রেখেছিলেন আলমারিতে, সেই তাকে পড়ে রয়েছে ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর ওই লাল মলাটের কিছুটা অংশ, আর অজস্র ডেউ পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেই গোটা ডায়েরিটা সেই পিঁপড়েদের খাদ্যে পরিণত হয়ে গেছে। কি অদ্ভুত না? যে ডায়েরিটাকে পোড়ানো যায়নি, যেটাকে ছেঁড়া যায়নি, যার পাতাগুলো রবারের মতো, টানলেও আবার আগের মতো হয়ে যায়, সেটা নাকি পিঁপড়েরা খেয়ে নিয়েছে। এইখানে এক অদ্ভুতভাবে লেখক গল্পটা শেষ করছেন। তিনি যেন পাঠককেও ভাবতে সাহায্য করছেন, পাঠককেও যেন সেই গল্পের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন একটা চরিত্র হিসাবে, সেই কল্পনার জগতে সামিল করেছেন। শেষ লাইনটা তিনি বলছেন, তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? অর্থাৎ এই যে কাল্পনিক কাহিনী, এটা শুধু তার নিজের বলে দেওয়া কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পাঠক যেন মিলেমিশে একাকার হয়ে গেছে সেই কাহিনীর, সেই অভিজ্ঞতার সঙ্গে। আলোচনাটা এখানে শেষ করছি। এবার কিছু প্রশ্ন নিয়ে কথা বলি। বুঝতেই পারছো এটা ভীষণ সুন্দর একটা গল্প। তোমরা একদম গল্পের বইয়ের মতো পড়ে ফেলো, দেখবে অসংখ্য ছোট প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করে ফেলতে পারছো। যেমন টাফা কি, অবিনাশ বাবু কে, রকেটে কত ওজনের মাল নিয়ে ওঠা যায়, বটিকা ইন্ডিকা কি, ক্যালেন্ডার সরিয়ে ফেলে প্রফেসর শঙ্কু কাকে দেখতে পেলেন, প্রহ্লাদকে, প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম কি, ইত্যাদি ইত্যাদি অসংখ্য প্রশ্ন। আর বড় প্রশ্ন কিছু তো আমরা আলোচনা করলামই। এরপর তোমরা লেখকের মতোই বলি, গল্পের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আরো অনেক অভিজ্ঞতার সম্মুখীন হবে, যেখান থেকে তৈরি করে নিতে পারবে নিজেরাই নিজেদের আরো অনেক প্রশ্ন। আশা করি এই আলোচনা তোমাদের অনেক কাজে লাগবে। ভালো থেকো।